ভাবুন তো একবার, আমাদের এই ভারতের ৬৩,০০০ কিলোমিটারেরও বেশি রেলপথ, মানে শিরার উপশিরার মতো ছড়িয়ে আছে সারা দেশে। ট্রেন চলছে সারাদিন। হ্যাঁ, বিশাল একটা ব্যাপার। এই যে এত বড় নেটওয়ার্ক, এটা আসলে কিসের ওপর দাঁড়িয়ে আছে? আজ আমরা সেটাই একটু খুঁটিয়ে দেখব, মানে যাকে ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় বলে পার্মানেন্ট ওয়ে। ঠিক বলেছেন। আমরা এর পেছনের সায়েন্সটা মানে বিজ্ঞানটা সহজ করে বোঝার চেষ্টা করব আজকে। দারুণ। তো এই পার্মানেন্ট ওয়ে, এটা ঠিক কী জিনিস? দেখুন, পার্মানেন্ট ওয়ে মানে হলো গিয়ে পুরো ট্র্যাকের কাঠামোটা, রেল চলাচলের জন্য যা যা লাগে সব মিলিয়ে। অনেকটা বলতে পারেন আমাদের শরীরের কঙ্কালের মতো। ও আচ্ছা, কঙ্কাল। ইন্টারেস্টিং অ্যানালজি। হ্যাঁ, এর কয়েকটা মূল অংশ আছে। একদম নিচে থাকে ফরমেশন মানে মাটির স্তরটা, তার উপর ব্যালাস্ট মানে পাথরকুচি, হ্যাঁ হ্যাঁ, দেখেছি। তার উপর স্লিপার যার উপর রেল পাতা থাকে। আর এই সব কিছুকে একসাথে ধরে রাখার জন্য লাগে ফিক্সচার আর ফাস্টেনিং। বাহ, মানে অনেকগুলো স্তর একটার উপর একটা। একদম। আমরা সহজে মনে রাখার জন্য এদের বা স্র্যাফ বলতে পারি। ফরমেশন, ব্যালাস্ট, স্লিপার, রেইলস আর ফাস্টেনিংস। বাস রাফ। বেশ মজার তো। আচ্ছা, তাহলে একদম নিচ থেকে শুরু করি, ফরমেশন দিয়ে। এটা তো মনে হচ্ছে একদম বেসিক লেয়ার। ঠিক তাই। এটা হলো ট্র্যাকের ভিত্তি। মাটি কেটে সমান করে বা মাটি ফেলে উঁচু করে এটা তৈরি করা হয়। বাড়ি তৈরির আগে জমি তৈরি করার মতো আর কি। এটা মজবুত হওয়াটা নিশ্চয়ই খুব জরুরি। অত্যন্ত জরুরি। কারণ পুরো ট্রেনের ভার মানে লোড শেষ পর্যন্ত এই ফরমেশনের উপরই আসে। এটা যদি ঠিকমতো কম্প্যাক্টেড না হয়, মানে ঠিকঠাক না বসানো হয়, তাহলে ট্র্যাক বসে যেতে পারে, লাইন বেঁকে যেতে পারে। সর্বনাশ! তাহলে তো ভয়ানক দুর্ঘটনা ঘটতে পারে। অবশ্যই। তাই এর গুরুত্ব অপরিসীম। ফরমেশন কেন ট্র্যাকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি, এটা কি পরিষ্কার হলো? হ্যাঁ, একদম। ভিত নড়বড়ে হলে তো সবই শেষ। আচ্ছা, ফরমেশনের ওপরে থাকে ব্যালাস্ট। ওই যে পাথরকুচিগুলো, ওগুলো কি শুধু পাথর, নাকি এর বিশেষ কোনো কাজ আছে? না না, শুনো পাথর নয়, এর দারুণ কয়েকটা কাজ আছে। প্রথমত, স্লিপার থেকে যে লোডটা আসে সেটাকে একটা বড় জায়গা জুড়ে ফরমেশনের ওপর ছড়িয়ে দেয়, মানে লোডটা ডিস্ট্রিবিউট করে। ও আচ্ছা, অনেকটা ৪৫ ডিগ্রি কোণে ছড়িয়ে দেয়, তাই না? হ্যাঁ, প্রায় ওরকমই। দ্বিতীয়ত, বৃষ্টির জল খুব তাড়াতাড়ি ড্রেন আউট করে দেয়, মানে ট্র্যাকের তলাটা শুকনো রাখে, জল জমতে দেয় না। এটাও তো খুব দরকারি। আর তৃতীয়ত, এটা ট্র্যাককে একটা ইলাস্টিসিটি দেয়, মানে একটু স্থিতিস্থাপকতা। অনেকটা গাড়ির শক অ্যাবজর্ভারের মতো কাজ করে, ঝাঁকুনি কমায়। তার মানে একই সাথে শক্তও রাখছে, আবার কিছুটা নরমও। ইন্টারেস্টিং। আচ্ছা, ব্যালাস্ট কিভাবে ট্র্যাককে একই সাথে স্থিতিশীল ও কিছুটা নমনীয় রাখে? ঠিক। এবার ব্যালাস্টের ওপর আসে স্লিপার। আমরা তো কাঠ, স্টিল, কংক্রিট নানা রকমের স্লিপার দেখি। হ্যাঁ, দেখেছি। এদের প্রধান কাজটা কি, আর আজকাল কোনগুলো বেশি ব্যবহার হয়? স্লিপারের দুটো মূল কাজ। এক হলো দুটো রেল লাইনকে একদম সঠিক দূরত্বে ধরে রাখা। এই দূরত্বটাকেই আমরা গেজ বলি। হ্যাঁ, গেজ। আর দুই হলো ট্রেনের চাকার থেকে আসা লোড বা ভার রেলের মাধ্যমে নিয়ে ব্যালাস্টের ওপর সমানভাবে ছড়িয়ে দেওয়া। বোঝা গেল। আর কোন মেটেরিয়াল এখন বেশি চলে? আগে কাঠের বা স্টিলের ট্রফ স্লিপার ব্যবহার হতো, কিন্তু এখনকার দিনে বিশেষ করে যেখানে ট্রেন জোরে চলে বা ভারী মালগাড়ি চলে, সেখানে পিএসসি স্লিপার মানে প্রিস্ট্রেসড কনক্রিট স্লিপারই সবচেয়ে বেশি ব্যবহার হয়। ও, কংক্রিটের কেন? কারণ এগুলো খুব মজবুত, দীর্ঘস্থায়ী আর কম রক্ষণাবেক্ষণ লাগে। বিভিন্ন ধরনের স্লিপারের মধ্যে কনক্রিট স্লিপার কেন আধুনিক রেলের জন্য বেশি উপযুক্ত? ঠিক। আচ্ছা, একটা লাইনে কতগুলো স্লিপার থাকবে, মানে একটার পর একটা কত দূরত্বে থাকবে, সেটার কি কোনো নিয়ম আছে? ওই স্লিপার ডেনসিটি না কি যেন বলে? হ্যাঁ, স্লিপার ডেনসিটি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্যারামিটার। এটা ঠিক করে দেয় যে ট্র্যাকটা কতটা লোড নিতে পারবে। সেটা কিভাবে মাপা হয়? সাধারণত একটা ফর্মুলা থাকে, যেমন ধরুন M+X বা N+X, মানে একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের রেল প্যানেলের, যেমন ১৩ মিটার বা ২৬ মিটারের জন্য কতগুলো স্লিপার থাকবে। M বা N হল রেল প্যানেলের দৈর্ঘ্য মিটারে, আর X একটা সংখ্যা, যেমন ৪, ৫, ৬, ৭। ও, ডেনসিটি যত বেশি হবে, মানে স্লিপার যত কাছাকাছি থাকবে, ট্র্যাক তত বেশি শক্তিশালী হবে,
তত বেশি ভার নিতে পারবে। উচ্চ স্লিপার ডেনসিটি ট্র্যাকের লোড বহন ক্ষমতা কিভাবে বাড়ায়? পরিষ্কার। এবার আসি আসল জিনিসে, মানে রেল। ওই স্টিলের পাত যার ওপর দিয়ে ট্রেনের চাকা গুড়গুড়িয়ে চলে যায়, এর ব্যাপারে কিছু বলুন। রেলগুলো সাধারণত হাই কার্বন স্টিল দিয়ে তৈরি হয়, যাতে ঘষা লেগে তাড়াতাড়ি ক্ষয় না হয়ে যায়। এদের ওজন দিয়েও এদের চেনা যায়, যেমন 52 কেজি পার মিটার বা 60 কেজি পার মিটার, মানে প্রতি মিটার দৈর্ঘ্যে ওজন। আচ্ছা। আরেকটা মজার জিনিস হলো, ট্রেনের চাকার নিচের দিকটা কিন্তু একদম ফ্ল্যাট বা সমান হয় না, একটু ঢালু বা ট্যাপার্ড থাকে, যাকে বলে কোনিং অফ হুইলস, প্রায় 1:20 অনুপাতে। তাই নাকি? কেন? এতে বাঁক নেওয়ার সময় চাকাগুলোর লাইন থেকে ছিটকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা কমে যায়। ভেতরের চাকা কম দূরত্ব যায়, বাইরের চাকা বেশি দূরত্ব যায়। এই ঢালটা সেটা সামলাতে সাহায্য করে। দারুণ মেকানিজম তো। আচ্ছা, রেলগুলো তো জোড়া দিতে হয়। আগে দেখতাম দুটো রেলের মাঝে একটু ফাঁক থাকতো, নাটবল্টু দিয়ে আটকানো। হ্যাঁ, ওগুলোকে ফিশ প্লেট জয়েন্ট বলতো। কিন্তু ওতে সমস্যা ছিল। জয়েন্টের কাছে ঝাঁকুনি হতো, নাট বল্টু ঢিলে হয়ে যেত, নিয়মিত দেখভাল লাগতো। হ্যাঁ, আওয়াজও হতো খুব। ঠিক। তাই এখন চেষ্টা করা হয় যতটা সম্ভব কম জয়েন্ট রাখতে। লম্বা লম্বা রেল প্যানেল ব্যবহার করা হয়, LWR বা CWR। আর যেখানে জোড়া লাগাতেই হয় সেখানে ওয়েল্ডিং করে দেওয়া হয়। ওয়েল্ডিং মানে একদম জুড়ে দেওয়া? হ্যাঁ, থার্মেট ওয়েল্ডিং বা ফ্ল্যাশ ব্যাট ওয়েল্ডিং করে দুটো রেলের মুখ একদম জুড়ে দেওয়া হয়। এতে ট্র্যাক অনেক মসৃণ হয়, রক্ষণাবেক্ষণ কমে। রেলের সংযোগস্থলে ওয়েল্ডিং ব্যবহার করার কেন জরুরি? বুঝলাম। আচ্ছা, একটা কথা প্রায় শোনা যায়, ক্রিপ। রেল নাকি নিজে নিজেই একটু একটু করে সরে যায়, এটা কি ব্যাপার? হ্যাঁ, এটা হয়। ক্রিপ মানে হলো রেলের লম্বালম্বি সরণ, মানে ট্রেন চলার দিকে বা তার উল্টো দিকে রেলটা স্লিপারের ওপর দিয়ে একটু একটু করে সরে যেতে থাকে। কেন সরে? এর অনেক কারণ আছে, যেমন ধরুন চাকা যখন রেলের ওপর দিয়ে গড়িয়ে যায় তখন একটা আয়রনিং এফেক্ট হয়। আবার ট্রেন যখন গতি বাড়ায় বা ব্রেক কষে তখনও একটা টান বা ধাক্কা লাগে রেলের ওপর। এইসব কারণে রেল সরতে চায়। এতে সমস্যা কি হয়? ক্রিপ বেশি হলে রেলের জয়েন্টগুলো ঠিক জায়গায় থাকে না, গেজ ডিস্টার্বড হতে পারে, স্লিপারগুলো বেঁকে যেতে পারে, মানে ট্র্যাকের অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে যায়। তাহলে তো এটা আটকাতে হবে। কিভাবে আটকানো হয়? এর জন্য অ্যান্টি ক্রিপার বা রেল অ্যাঙ্কার ব্যবহার করা হয়। এগুলো এক ধরনের ক্লিপ বা ডিভাইস যা রেলকে স্লিপারের সাথে খুব শক্ত করে আটকে রাখে, যাতে রেল সহজে সরতে না পারে। রেলের ক্রিপ প্রতিরোধ করার প্রধান উপায় কি? ওকে। আর রেল তো ব্যবহার হতে হতে ক্ষয়ও হয়ে যায় নিশ্চয়ই। অবশ্যই হয়। চাকার ঘর্ষণে রেলের উপরের তল, হেড আর পাশের দিক ক্ষয় হতে থাকে। বিশেষ করে যেখানে লাইন বাঁক নেয় সেখানে পাশের দিকে ক্ষয় বা ল্যাটারাল ওয়্যার বেশি হয়। এটা কি বিপজ্জনক? খুব বেশি ক্ষয় হয়ে গেলে রেলের সেকশনটা দুর্বল হয়ে পড়ে। তখন সেটা ভেঙে যাওয়ার বা বেঁকে যাওয়ার ঝুঁকি থাকে। তাই নিয়মিত রেলের ক্ষয় মাপা হয় এবং একটা নির্দিষ্ট লিমিটের বেশি ক্ষয় হয়ে গেলে রেল বদলে ফেলতে হয়। রেলের ক্ষয় কেন? ট্র্যাকের নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ সমস্যা। সবশেষে তাহলে আসছে ফিক্সচার আর ফাস্টেনিংস, মানে যেগুলো এই রেল আর স্লিপারকে জুড়ে রাখছে। নাটবোল্টের মতো বলছেন? হ্যাঁ, অনেকটা তাই। আগে যেমন ফিশ প্লেট ছিল জয়েন্টের জন্য, তেমনি রেলকে স্লিপারের সাথে আটকাতে স্পাইক, পেরেক, বোল্ট, কি, চাবি ব্যবহার হতো, বিশেষ করে কাঠের স্লিপারের সাথে। এখন কি ব্যবহার হয়, বিশেষ করে কংক্রিট স্লিপারের সাথে? এখনকার দিনে বিশেষ করে কংক্রিট স্লিপারের সাথে ইলাস্টিক ফাস্টেনিং খুব জনপ্রিয়। যেমন ধরুন প্যানরোল ক্লিপ বা ন্যাপলা ক্লিপ। এগুলো দেখতে অনেকটা স্প্রিংয়ের ক্লিপের মতো। এগুলো সুবিধা কি? এগুলো রেলকে খুব দৃঢ়ভাবে স্লিপারের সাথে চেপে ধরে রাখে, কিন্তু কিছুটা ইলাস্টিসিটিও দেয়। ফলে কম্পন কমে, ট্র্যাকের আয়ু বাড়ে আর বারবার টাইট দেওয়ার ঝামেলা থাকে না, মানে রক্ষণাবেক্ষণ কম লাগে। ইলাস্টিক ফাস্টেনিংয়ের প্রধান সুবিধা কি? বাহ, তাহলে পুরো পার্মানেন্ট ওয়ের ব্যাপারটা বেশ পরিষ্কার হলো। ফরমেশন, ব্যালাস্ট, স্লিপার, রেল আর ফাস্টেনিংস, ফো বা SRF। একদম। এবার ছোট্ট করে একটু রেল গেজ নিয়ে কথা বলি। ভারতে তো আগে নানা রকম গেজ ছিল, তাই না? ব্রড, মিটার, ন্যারো। হ্যাঁ, গেজ মানে হলো দুটো রেল লাইনের ভেতরের দিকের মধ্যে যে দূরত্বটা।
ভারতে মূলত ৩ ধরনের গেজ ছিল: ব্রড গেজ ১৬৭৬ মিলিমিটার, মিটার গেজ ১০০০ মিলিমিটার আর ন্যারো গেজ ৭৬২ মিলিমিটার বা ৬১০ মিলিমিটার। এতে অসুবিধা কি হতো? প্রধান অসুবিধা ছিল ট্রান্সশিপমেন্ট, মানে এক গেজের ট্রেন থেকে অন্য গেজের ট্রেনে মালপত্র বা যাত্রী স্থানান্তর করতে হতো। এতে সময় নষ্ট হতো, খরচ বাড়ত, জিনিসপত্র ভাঙত বা চুরি যেত। বুঝলাম, বেশ ঝামেলার ব্যাপার। ঠিক, তাই ভারত সরকার একটা বড় সিদ্ধান্ত নেয়, ইউনিগেজ পলিসি, মানে দেশের প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ লাইনকে একটাই গেজে, ব্রড গেজে রূপান্তরিত করার প্রকল্প। ওহ, তাই এখন বেশিরভাগ লাইনই ব্রডগেজ দেখি। হ্যাঁ, এর ফলে পুরো রেল নেটওয়ার্কের পরিচালন দক্ষতা বা অপারেশনাল এফিসিয়েন্সি অনেক বেড়ে গেছে। এখন আর ওই ট্রান্সশিপমেন্টের ঝামেলা নেই বললেই চলে। ইউনিগেজ সিস্টেম ভারতীয় রেলের কার্যকারিতা কিভাবে বাড়িয়েছে? দারুণভাবে বোঝা গেল পুরো ব্যাপারটা। তাহলে যদি একবার মনে করার চেষ্টা করি, পার্মানেন্ট ওয়ে হলো পুরো সিস্টেমটা, কঙ্কালের মতো। হ্যাঁ, ব্যালেস্ট হলো শক অ্যাবজর্বার, স্লিপার হলো বিমের মতো, যা রেলকে ধরে রাখে আর লোড ছড়ায়। ঠিক। রেল হলো আসল রাস্তা, যার ওপর চাকা চলে। ফাস্টেনিংস হল নাট বোল্ট বা ক্লিপ, যা সব জুড়ে রাখে। আর গেজ হলো রাস্তার চড়া ভাবটা। আর সব মিলিয়ে ফো বা রাফ। চমৎকার বলেছেন, একদম সঠিক সারসংক্ষেপ। আজকের আলোচনায় আমরা দেখলাম পার্মানেন্ট ওয়েরের এই বিভিন্ন অংশগুলো, ফর্মেশন থেকে ফাস্টেনিংস, কিভাবে একটা জটিল কিন্তু সুসংহত সিস্টেম তৈরি করে, যার ওপর নির্ভর করে লক্ষ লক্ষ মানুষের নিরাপদ যাত্রা। আর ইউনিগেজের গুরুত্বটাও বুঝলাম। একদম। আর এই যে বেসিক কনসেপ্টগুলো আমরা আলোচনা করলাম, এগুলো কিন্তু শুধু পরীক্ষায় পাশের জন্য নয়। একটু ভেবে দেখুন, ভারত জুড়ে এখন হাই স্পিড রেলের কথা হচ্ছে, মেট্রো রেল তৈরি হচ্ছে, মালগাড়ির জন্য ডেডিকেটেড ফ্রেট করিডোর তৈরি হচ্ছে। হ্যাঁ, ঠিক। এই সব আধুনিক পরিকাঠামো তৈরি করতে বা সেগুলোর রক্ষণাবেক্ষণ করতে কিন্তু এই পার্মানেন্ট ওয়ের মূল নীতিগুলোই ভিত্তি হিসাবে কাজ করে। ভবিষ্যতের টেকনোলজি, ধরুন অটোমেটেড ট্র্যাক মনিটরিং সিস্টেম বা উন্নত মানের ট্র্যাক মেশিন, সেগুলো এই বেসিক প্রিন্সিপালগুলোর উপর দাঁড়িয়েই তৈরি হবে। সত্যি তাই। মানে ভিড়টা শক্ত না হলে তো কিছুই হবে না। আজকের আলোচনাটা খুব ভালো লাগলো। আমারও। শেষ করার আগে যারা শুনছেন তাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। ভবিষ্যতের কথা যখন উঠলই, তখন ভাবুন তো, ক্লাইমেট চেঞ্জ বা পরিবেশ পরিবর্তনের যে চ্যালেঞ্জগুলো আসছে, বা আরও টেকসই সাস্টেইনেবল মেটেরিয়াল ব্যবহারের যে চাহিদা বাড়ছে, সেগুলোর সাথে এই ট্র্যাকের উপাদানগুলো ব্যালাস্ট, স্লিপার, রেল, এগুলো কিভাবে নিজেদের মানিয়ে নিতে পারে, এটা নিয়ে কিন্তু ভাবার অনেক অবকাশ আছে। খুব ভালো একটা প্রশ্ন। এটা নিয়ে ইঞ্জিনিয়ারদের অনেক ভাবতে হবে আগামী দিনে।